আমার নাম রাফান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বিশ্বাস করতাম কালো জাদু বলে কিছু নেই। তান্ত্রিক মানে প্রতারক, ভণ্ড। কিন্তু সেই রাতে, সেই গ্রামে, সেই তান্ত্রিকের ঘরে আমি যা দেখলাম সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। এবং সেই রাতে আমি যা চেয়েছিলাম তার মূল্য আমাকে দিতে হয়েছে, এখনো দিচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের গল্পটা একটু ভিন্ন, কারণ এই গল্পে শুধু ভূত নেই। এই গল্পে আছে লোভ, প্রতিশোধ এবং এমন একটা শক্তি যেটাকে একবার ডাকলে আর ফেরানো যায় না। শুরু করার আগে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, গল্প শেষে লাইক দিন, কমেন্টে লিখুন কালো জাদুর সাথে যোগাযোগ কখনো করব না। হেডফোন পরুন, লাইট নিভিয়ে দিন। চলুন। আমার নাম রাফানুল হক, সবাই রাফান বলে ডাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র, সমাজবিজ্ঞান বিভাগ। আমি পড়াশোনায় ভালো, মেধাবী, শিক্ষকরা পছন্দ করেন। কিন্তু একজন আমাকে পছন্দ করে না, সাকিব। সাকিব আমার ব্যাচমেট, কিন্তু সে আমার শত্রু। কারণটা পুরনো। প্রথম বর্ষে আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম, সাকিবও চেয়েছিল। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছিল, আমাকে। সেই থেকে সাকিব আমার বিরুদ্ধে। প্রথমে ছোট ছোট বিষয়, তারপর বড়। আমার পরীক্ষার খাতা হারিয়ে দিয়েছে একবার, আমার শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করেছে, আমার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছে বারবার। সেই বছর থিসিস জমা দেওয়ার মাত্র 1 সপ্তাহ আগে সাকিব আমার 3 বছরের গবেষণা চুরি করে নিজের নামে জমা দিল। আমি প্রমাণ করতে পারলাম না, কারণ সে কৌশলী। বিভাগীয় প্রধান তাকে বিশ্বাস করলেন। আমার থিসিস বাতিল হলো। সেই রাতে আমি মিশে বসে ভাবলাম, এই শহরে, এই বিশ্ববিদ্যালয়ে, এই নিয়মের মধ্যে আমি কিছুই করতে পারবো না। তখন আমার রুমমেট কামরুল বলল, রাফান, তুই যদি সত্যি চাস সাকিবের সর্বনাশ হোক, আমি একটা রাস্তা জানি। কি রাস্তা? কামরুল একটু চুপ থাকলো, তারপর বলল, আমার গ্রামে একজন আছেন বাউলিয়া তান্ত্রিক। অনেক বয়স, কিন্তু যা বলেন হয়। আমি হাসলাম। তান্ত্রিক? কামরুল, তুই কি পাগল হলি? হাসিস না রাফান, আমার নিজের চোখে দেখা। আমার চাচার সাথে যা করেছিল পাশের বাড়ির লোক, তান্ত্রিক সেটার ব্যবস্থা করেছিলেন। 3 মাসের মধ্যে সেই লোকের সংসার ভেঙে গেছে। কামরুল, এসব তোর থিসিস চুরি গেছে রাফান। 3 বছরের কাজ, তুই কি শুধু বসে থাকবি? আমি চুপ হয়ে গেলাম। কামরুল ঠিকই বলেছিল, 3 বছরের কাজ, আমার স্বপ্ন, সব চুরি হয়ে গেছে। কোথায় যেতে হবে? কামরুল বলল, নেত্রকোনার একটা গ্রামে, হাটবাজার থেকে 3 কিলোমিটার ভেতরে, নাম কালীপুর। পরদিন সকালে আমরা রওনা দিলাম। ঢাকা থেকে নেত্রকোনা, তারপর সিএনজিতে, তারপর হেঁটে। গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। সব স্বাভাবিক, মাঠ, গাছ, বাড়ি। কিন্তু গ্রামের মানুষগুলো আমাদের দেখে একটু সরে গেল, কেউ কথা বলল না। কামরুল বলল, ওনার বাড়ি গ্রামের শেষে, একটু আলাদা। কেন আলাদা? মানুষ কাছে থাকতে চায় না। আমি আর প্রশ্ন করলাম না। বাড়িটা দেখলাম, একটা পুরনো টিনের ঘর, চারদিকে বাঁশ ঝাড়, দরজায় লাল কাপড় বাঁধা। দরজার সামনে মাটিতে কি একটা আঁকা। আমি ভালো করে দেখলাম, একটা চক্র, মাঝখানে একটা নাম, বাংলায় লেখা, কিন্তু নামটা পড়তে পারলাম না। অক্ষরগুলো চেনা, কিন্তু মিলছে না। আসো। আমরা ঢুকিনি, তবু উনি জানলেন। ভেতরে অন্ধকার, একটা মশাল জ্বলছে। মেঝেতে বসে আছেন একজন বৃদ্ধ, বয়স বলা যাচ্ছে না, হয়তো 70, হয়তো 80। চোখ দুটো অদ্ভুত, সাদা, ছানি পড়া, কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, পরিষ্কার দেখছেন। বসো। আমরা বসলাম। উনি আমার দিকে তাকালেন। তুমি কি চাও?
আমি বললাম, আমার শত্রু আছে, সে আমার ক্ষতি করেছে। আমি। নাম বলো। সাকিব, সাকিবুর রহমান। উনি চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকলেন, তারপর চোখ খুললেন। পারবো। কি করবেন? তোমার শত্রু ধ্বংস হবে, তার সংসার যাবে, তার কেরিয়ার যাবে, তার স্বাস্থ্য যাবে, ধীরে ধীরে। আমার বুকের মধ্যে একটা ধীরে ধীরে আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। আনন্দ, প্রতিশোধের আনন্দ, কিন্তু তার সাথে একটু ভয়। মূল্য কি? বৃদ্ধ একটু হাসলেন। প্রতিটা কাজের মূল্য আছে। তুমি যা চাইবে তার সমান মূল্য দিতে হবে। কি মূল্য? আজ বলবো না, কাজ হওয়ার পর বুঝতে পারবে। আমি কামরুলের দিকে তাকালাম। কামরুল মাথা নাড়ল। আমি বললাম, ঠিক আছে। বৃদ্ধ উঠলেন। ঘরের একপাশে একটা মাটির পাত্র, তাতে কালো তরল। উনি একটা সুতো নিলেন, সুতোয় কিছু একটা বাঁধলেন, তারপর মন্ত্র পড়তে লাগলেন। আমি দেখলাম সেই কালো তরলে কিছু একটা নড়ছে, ছোট্ট, কুচকুচে কালো। আমি চোখ কুচকালাম। ওটা কি? কামরুল আমার হাত চেপে ধরল, ফিসফিস করে বলল, প্রশ্ন করিস না। বৃদ্ধ ফিরে তাকালেন। কাজ হয়ে গেছে, এবার যাও। আমি উঠলাম। দরজার কাছে যেতে যেতে বৃদ্ধ বললেন, ছেলে। আমি ঘুরলাম। রাতে স্বপ্ন দেখবে, ভয় পেলে চলবে না, সেটা কাজের অংশ। ঢাকা ফিরে এলাম। সেই রাতেই স্বপ্ন দেখলাম, একটা অন্ধকার মাঠ, মাঝখানে সাকিব দাঁড়িয়ে, তার চারদিকে কালো ধোঁয়া ঘুরছে। সে চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি দেখছি, এবং আমি অনুভব করলাম একটা ঠান্ডা কিছু আমার পাশে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই ঠান্ডা অনুভূতি গেল না। পরের সপ্তাহে সাকিবের সাথে যা হলো, আমি ভাবিনি এত দ্রুত হবে। প্রথমে তার থিসিস নিয়ে একটা সমস্যা হলো, প্রমাণ বেরিয়ে এলো সে চুরি করেছে। তারপর তার বাবা অসুস্থ হলেন, তারপর তার বন্ধুরা একে একে সরে গেল। তারপর সাকিব হাসপাতালে ভর্তি হলো, কারণ জানা গেল না। হঠাৎ করে সব ঠিক থাকার পরেও সে অসুস্থ হয়ে পড়েছে। আমার প্রতিশোধ হচ্ছিল, কিন্তু আমি সুখী ছিলাম না, কারণ প্রতি রাতে সেই ঠান্ডা অনুভূতি, প্রতি রাতে সেই স্বপ্ন। এবং একদিন সকালে উঠে আয়নায় নিজেকে দেখলাম, আমার চোখের নিচে কালো দাগ, চুল সাদা হয়ে যাচ্ছে। আমার বয়স 23। আমি আবার গেলাম কালীপুরে, একা। তান্ত্রিকের ঘরে ঢুকলাম। আমাকে থামান, আমি চাই না। বৃদ্ধ আমার দিকে তাকালেন। থামানো যাবে না। কেন? কারণ কাজ শুরু হয়ে গেছে। এখন থামালে যা শক্তি ডাকা হয়েছে সেটা শিকার হারাবে, নতুন শিকার খুঁজবে। নতুন শিকার মানে? বৃদ্ধ চুপ থাকলেন। আমি বললাম, মূল্যটা কি আপনি বলেননি। বৃদ্ধ উঠলেন, আমার কাছে এলেন, আমার চোখের দিকে তাকালেন। মূল্য হলো, তুমি যতটুকু তোমার শত্রুকে দিয়েছ, ততটুকু তোমার নিজের থেকে কেটে নেওয়া হয়েছে। মানে? তোমার শত্রু হারিয়েছে 3 বছর, তুমিও হারাবে 3 বছর। তার স্বাস্থ্য যাচ্ছে, তোমারও যাবে। তার কেরিয়ার শেষ, তোমারটাও। আমি বললাম, এটা তো আমাকে আগে বলেননি। বৃদ্ধ ঘুরে গেলেন। তুমি জিজ্ঞেস করনি। কালো জাদু কখনো একদিকে যায় না ছেলে। যে শক্তি ডাকা হয় সে সমানভাবে নেয়, শত্রু থেকে এবং যে ডেকেছে তার থেকেও। সাকিব 6 মাস পরে সুস্থ হয়ে গেল, তার ক্যারিয়ার আবার শুরু হলো। আমি জানি না কেন, হয়তো শক্তি তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে ছাড়েনি। আমার থিসিস আর কখনো জমা দেওয়া হয়নি। আমার চুল এখনো সাদা হচ্ছে। আমার বয়স 25, কিন্তু আয়নায় নিজেকে দেখলে মনে হয় 40। এবং প্রতি রাতে সেই ঠান্ডা অনুভূতি আমার পাশে, ঘুমানোর আগে। তান্ত্রিক বলেছিলেন, কালো জাদু কখনো একদিকে যায় না।
আমি বুঝেছিলাম অনেক দেরিতে। এখন শুধু অপেক্ষা। কিসের অপেক্ষা জানি না, কিন্তু সেই ঠান্ডা জিনিসটা জানি। গল্প শেষ, কিন্তু রাফানের কথাটা মনে রাখুন। প্রতিশোধের আগুনে যে নিজে জ্বলে, সে শুধু নিজেকেই পোড়ায়। এবং কালো জাদু কখনো শুধু শত্রুকে নেয় না, সে সবসময় দুটো জীবন নেয়। আজকের গল্পটা যদি ভাবিয়ে তুলে থাকে, একটা লাইক দিন, কমেন্টে লিখুন কালো জাদুর সাথে যোগাযোগ কখনো করব না। সাবস্ক্রাইব করুন, পরের সপ্তাহে আরেকটা গল্প আসছে। এবং মনে রাখবেন, শত্রুকে ধ্বংস করার সবচেয়ে ভালো উপায় নিজে সফল হওয়া।